হ্যালো, ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা চ্যাপ্টার পার্ট নাম্বার 3 তে তোমাদের স্বাগতম। আমরা আগের ক্লাসে বিভিন্ন একক এবং একক পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম, আর এই ক্লাসে আমরা ভৌত রাশির মাত্রা সম্পর্কে কমপ্লিটলি আলোচনা করব। আর এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটা ক্লাস অনেক সহজ আর মজার সাথে করানো হয়, যাতে তোমাদের কাছে অনেক সহজে উঠতে পারে এই পদার্থবিদ্যা বা ফিজিক্স। তাহলে আজকের ক্লাস এখানেই শুরু করা যাক। তার আগে একটা কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা কমেন্ট আমাকে জানাও। আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো, আর সেখানে হবে সমস্ত ক্লাসের নোটসের শেয়ার। তাহলে আজকের টপিক হচ্ছে আমাদের ভৌত রাশির মাত্রা। আর এখানে আমাদের সব থেকে প্রথম যে প্রশ্নটা মাথার মধ্যে আসে সেটা হচ্ছে, দাদা এই ভৌত রাশির মাত্রা জানার প্রয়োজন কেন, বা ভৌত রাশির মাত্রা জেনে আমরা করবোটা কি, বা ভৌত রাশির এই মাত্রা আসলে কি জিনিস। তাহলে এই প্রশ্নের উত্তর প্রথম জানা যাক, যে আমাদের এই ভৌত রাশির মাত্রা জানার প্রয়োজন কেন। দেখো ভাই, সিজিএস পদ্ধতিতে আমাদের ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব। আর আমরা জানি যে ঘনত্ব হচ্ছে একটা লব্ধ রাশি, এবং আমাদের এই যে একক, এটা হচ্ছে একটা লব্ধ একক। আর লব্ধ একক কি জিনিস আমরা আগের ক্লাসে পড়েছিলাম, যখন দুটি মূল একক বা প্রাথমিক একক দিয়ে নতুন একটা এককে তৈরি হয়, তখন সেই এককটিকে বলা হয় লব্ধ একক। এবং যে রাশিটা আমাদের প্রাথমিক বা মূল রাশির উপর নির্ভরশীল, সেই রাশিটাকে বলা হয় ঘনত্ব। আর ঘনত্ব সমান কি, দেখো ভাই, ঘনত্বের এই যে এককটা আছে, এককটি আমাদের গ্রাম পার সেমি কিউব। এই এককটি দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের এই ঘনত্ব, এই যে ভৌত রাশিটা আছে, এই ভৌত রাশিটা আমাদের দৈর্ঘ্য এবং ভরের উপর কিভাবে নির্ভরশীল করে আছে। কারণ কি, আমাদের এখানে দৈর্ঘ্যের যে একক সেটা হচ্ছে সেমি, এবং ভরের যে একক সেটা হচ্ছে আমাদের গ্রাম। আর গ্রাম আর সেমি এখানে দুটোই আছে, মানে আমরা একটা ভৌত রাশির একক দেখে বলতে পারি যে সেই ভৌত রাশিটা প্রাথমিক বা মূল রাশি, অর্থাৎ দৈর্ঘ্য, ভর ও সময়ের উপর কিভাবে নির্ভরশীল করে আছে। ঠিক কিনা? একদম ঠিক দাদা। এরপর আরেকটা জিনিস কি বলতো, সিজিএস পদ্ধতিতে বলের একক কি দাদা? সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে আমাদের ডাইন, এবং ডাইন হচ্ছে একটা লব্ধ একক, আর বল হচ্ছে একটা লব্ধ রাশি। অর্থাৎ আমাদের এই যে বলটা আছে না ভাই, আমাদের এই যে বল হচ্ছে একটা ভৌত রাশি, এবং সেই বলটা হচ্ছে একটা লব্ধ রাশি। এই বলটা আমাদের প্রাথমিক বা মূল রাশি, অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময়, এদের উপর কিভাবে নির্ভরশীল সেটা আমরা কিন্তু এর সিজিএস যে একক, অর্থাৎ এই ডাইনটা দেখে বলতে পারি না। বলতে পারি কি না দাদা? বলতে পারি না। এইখানে যে ঘনত্ব আছে, যে ভৌত রাশিটা, সেখানে আমরা কিন্তু তার সিজিএস যে একক, অর্থাৎ গ্রাম বা সেমি কিউব, সেটা দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের দৈর্ঘ্য এবং ভরের উপর কিভাবে নির্ভরশীল হয়ে আছে আমাদের ঘনত্ব। সেইভাবে আমাদের বলও হচ্ছে একটা লব্ধ রাশি, তাই বলও আমাদের দৈর্ঘ্য, ভর এবং সময়ের উপর নির্ভরশীল করে আছে। বাট আমরা কিন্তু এর সিজিএস যে একক, যেটা হচ্ছে ডাইন, এই ডাইন দেখে আমরা সেটা বুঝতে পারি না। বুঝতে পারি কি না? এর জন্য ভৌত রাশি হিসেবে বল, এই জন্য এর জন্য আমাদের ভৌত রাশি হিসেবে বল কিভাবে, হ্যাঁ কিভাবে দৈর্ঘ্য, ভর ও সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত, আমাদের এই ভৌত রাশি বল কিভাবে দৈর্ঘ্য, ভর এবং সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত তা জানার কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। এবং এই যে সম্পর্ক, এই সম্পর্কটিকে বলা হচ্ছে আমাদের মাত্রা। জানো কি, আমরা কিন্তু এই যে এককগুলো আছে, এই এককগুলা দিয়ে, এই এককগুলা দেখে সমস্ত ভৌত রাশির যে
ভৌত রাশিগুলা, সমস্ত ভৌত রাশিগুলা আছে, সেই সমস্ত ভৌত রাশিগুলা কিভাবে দৈর্ঘ্য, ভর এবং সময়ের উপর নির্ভরশীল সেটা আমরা বলতে পারি না। বাট যদি আমরা সমস্ত ভৌত রাশির মাত্রাগুলো জানি, তাহলে সেই মাত্রাগুলো দেখে আমরা পরিষ্কার বলে দিতে পারি যে ওই ভৌত রাশিটা, অর্থাৎ বল বলো বা যে কোনো একটা ভৌত রাশি, কিভাবে তাদের প্রাথমিক বা মূল রাশি অর্থাৎ দৈর্ঘ্য, ভর এবং সময়ের উপর নির্ভরশীল হয়ে আছে। ঠিক তো? এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। কেন আমরা এই ভৌত রাশির মাত্রা জানবো, বা আসলে এই ভৌত রাশির মাত্রা কি জিনিস, বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট আমাকে জানাও। আমি সবসময় রেডি আছি তোমাদেরকে বোঝানোর জন্য, আর এটাই তো আমার ডিউটি ভাই, ঠিক কিনা? আরে ভাই, যদি বুঝতে না পারো তাহলে বারবার বোঝাবো। তোমার জন্য আমি লাইভ ক্লাস নিব, তাও তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, বুঝছো কি না? কারণ এখানে আমরা টাইম পাস করতে আসিনি, এখানে আমরা জানতে আসছি যে আমাদের ভৌত রাশির মাত্রা কতটা গুরুত্বপূর্ণ। দেখো ভাই, এই সম্পর্কেই বলের হ্যাঁ, চলো তাহলে বলের মাত্রা বের করা যাক নাকি প্রথম। ঠিক আছে, দেখো আমরা ক্লাস 9-এ বল ও গতি চ্যাপ্টার পড়েছিলাম, এবং এর পরের যে চ্যাপ্টার আছে সেখানে আমরা নিউটনের গতিসূত্র পড়বো। আর সেখানে আমরা একটা সূত্র বলের পাই, কি? বল সমান দাদা আমরা জানি ভর ইন্টু কিরে ত্বরণ। এই তো নিউটনের সব থেকে বেশি বড় ফেমাস সূত্র, যেটা হচ্ছে F ইজিক্যাল টু ma, যেটা আমরা ছোট থেকেই যেখানে সেখানে বলে বলে আসছি, ঠিক কিনা? একদম ঠিক দাদা। তো এবার বলো, কি? বল সমান হচ্ছে আমাদের ভর ইন্টু ত্বরণ। সুতরাং আমরা এখানে বলতে পারি যে আমাদের বলের একক क्या होता है, বলের একক? বলের একক সমান বলতে পারি ভরের একক এবং ইন্টু ত্বরণের একক, ঠিক কিনা? একদম ঠিক দাদা, क्या बात है। তো এবার বলো ভাই, যে আমাদের সিজিএস পদ্ধতিতে বলের একক কি? বললাম একটু আগেটাতে, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে আমাদের ডাইন মেরে দোস্ত, ডাইন। এবং আমাদের এই যে ভরটা আছে না ভাই, এই ভরের একক কি? ভরের একক হচ্ছে দাদা আমাদের গ্রাম। কি? গ্রাম। সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে আমাদের গ্রাম। এবং আমাদের যে ত্বরণটা আছে, সেই ত্বরণের একক কি দাদা? ত্বরণের একক হচ্ছে আমাদের সেমি পার সেকেন্ড স্কোয়ার। কি? সেমি পার সেকেন্ড স্কোয়ার। কিভাবে? আমরা বেগ সমান জানি দাদা সরণ বাই সময়, এবং সরণ বাই সময় অর্থাৎ সরণ কি হচ্ছে সেমি, এবং সময় হচ্ছে আমাদের টি সেকেন্ড স্কোয়ার। তো বাদ দাও, ওকে, এটা বাদ দাও। কি হচ্ছে? আমরা এখানে বলতে পারি যে সিজিএস পদ্ধতিতে আমাদের ভরের একক হচ্ছে ডাইন, সমান বলতে পারি সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম, ইনটু ত্বরণের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে সেমি পার সেকেন্ড স্কয়ার। এই তিনটি প্রাথমিক এককের সঙ্গে ডাইন, এই তিনটি, একটি দুটি তিনটি, এই তিনটি প্রাথমিক এককের সঙ্গে আমাদের ডাইন কিভাবে সম্পর্কযুক্ত সেটা কিন্তু এবার আমরা স্পষ্ট পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি। পাচ্ছি কিনা? একদম ঠিক দাদা, এই সম্পর্কটি এবারে বুঝতে পারছে। যদি আমাদের বলের একক এই ডাইন না দিয়ে যদি আমাদের এরকম গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কয়ার থাকতো, এটাও যদি বলের একক লিখি আমরা, তার কোনো রকম সমস্যা নাই। যদি এটা থাকতো তাহলে আমরা ভালো করে বুঝতে পারতাম যে আমাদের দৈর্ঘ্য, ভর ও সময় অর্থাৎ কি, এটা হচ্ছে কি গ্রামটা ভরের একক, এই যে সেমিটা আছে এটা কি দৈর্ঘ্যের একক, এবং এইটাকে সেকেন্ডটা হচ্ছে সময়ের একক। তাহলে দৈর্ঘ্য, ভর ও সময়ের উপর কিভাবে আমাদের এই বলের একক ডাইন সম্পর্কযুক্ত সেটা আমরা এখন পরিষ্কার বা স্পষ্ট ভাবে বুঝতে পারছি। এখানে কোন রকম সমস্যা দাদা আমাদের নেই, ঠিক তো? একদম ঠিক। যদি এবার ধরা যাক, যদি আমরা দৈর্ঘ্যের মাত্রা নিই, এবার কি, যদি আমরা দৈর্ঘ্যের মাত্রা, এই দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যের মাত্রা আমরা এল ধরি, এবং ভর যেটা আছে এই ভরের মাত্রা যদি আমরা ধরি তোমার কি ক্যাপিটাল এম, এবং সময়ের মাত্রা যদি ক্যাপিটাল টি ধরা হয়, তাহলে আমরা এখানে বলের মাত্রা লিখতে পারি কিভাবে? আমরা এখানে বলের মাত্রা বলতে পারি যে এটা কি গ্রাম, এটা কি, এটা হচ্ছে দাদা ভর।
কি এটা? এটা হচ্ছে ভর। ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু সেমি। সেমি মানে কি? সেমি হচ্ছে দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। এবং কি আছে? বাই আছে সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আমাদের সময়, অর্থাৎ কি সময়ের মাত্রা হচ্ছে টি, এবং এখানে সেকেন্ড স্কোয়ার আছে, মানে এখানে আমরা টি স্কোয়ার দেব। মানে এখান থেকে আমরা বলতে পারছি যে আমাদের এম এল বাই টি স্কোয়ার এটা হচ্ছে বলের মাত্রা, বা আমরা বলতে পারি যে এম এল যদি আমরা নিচের টিটা অপর দিকে উঠাই দিই, পাল্টে দিই, তাহলে বলতে পারি এম এল টি মাইনাস টু। এটাই হচ্ছে আমাদের বলের মাত্রা। আর এই মাত্রা দেখে আমরা পরিষ্কার বলে দিতে পারবো যে আমাদের বল যে ভৌত রাশিটা আছে, সেই ভৌত রাশি বল কিভাবে দৈর্ঘ্য, ভর, সময় বা প্রাথমিক বা মূল রাশিগুলোর উপর নির্ভরশীল করে আছে। এই জন্য মাত্রাটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা মাত্রা জানতে আমাদের বাধ্য। মাত্রা না জানলে আমরা সমস্ত ভৌত রাশির কিভাবে মূল বা প্রাথমিক রাশিগুলোর উপর নির্ভরশীল হয়ে আছে, অর্থাৎ দৈর্ঘ্য, ভর ও সময়ের উপর নির্ভরশীল হয়ে আছে, সেটা আমরা বলতে পারবো না। কারণ কি দেখো, যদি এখানে দেওয়া থাকলো যে বলের যে মাত্রা, সেই বলের মাত্রা যদি আমরা মনে রাখি, অর্থাৎ এম এল টি মাইনাস টু, এটা যদি আমরা সবসময় মনে রাখতে পারি, তাহলে আমরা কমপ্লিটলি বলে দিব, ভালো করে পরিষ্কার বলে দিতে পারি যে আমাদের এই বলটা কিভাবে দৈর্ঘ্য, ভর ও সময়ের উপর নির্ভরশীল। কারণ কি, এই যে এমটা আছে, এম মানে কি? এটা হচ্ছে ভরের মাত্রা। এটা কি? ভর, ভরের মাত্রা। টি আছে কি? টিটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা। এবং টিটা কি? টিটা হচ্ছে সময়, অর্থাৎ কি সময়ের মাত্রা। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এখানে কোন রকম সমস্যা হয়নি। সুতরাং সাধারণভাবে আমাদের মূল বা প্রাথমিক রাশিগুলির অপর কোন ভৌত রাশি কিভাবে নির্ভর করে আছে, কি ভালো করে শুনো। সুতরাং আমরা সাধারণভাবে বলতে পারি আমাদের মূল, আমাদের এই মূল বা প্রাথমিক রাশিগুলোর উপর, আমাদের এই মূল বা প্রাথমিক রাশিগুলোর উপর কোনো একটি ভৌত রাশি, কোনো একটি যে কোনো ভৌত রাশি কিভাবে নির্ভর করে আছে, তা কিভাবে নির্ভর করে আছে তা একটি রাশিমালা দেখে বোঝা যায়। তা একটি রাশিমালা দেখে বোঝা যায়। আর এই রাশিমালাটিকে বলা হয় ভৌত রাশির মাত্রা। আবার বলছি, আমাদের মূল, মূল বলতে কি, মূল বা প্রাথমিক রাশি বলতে হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। আমাদের দৈর্ঘ্য, ভর, সময় বা মূল বা প্রাথমিক রাশিগুলোর উপর কি, আমাদের মূল বা প্রাথমিক রাশিগুলোর উপর এই আমাদের যে কোনো একটা ভৌত রাশি, আমাদের মূল বা প্রাথমিক রাশিগুলোর উপর আমাদের যে কোনো একটা ভৌত রাশি যেভাবে নির্ভর করে আছে, যেভাবে নির্ভর করে আছে, তা যদি একটা রাশিমালার দ্বারা প্রকাশ করা হয়, সেই রাশিমালাটিকে বলা হয় মাত্রা। মূল রাশিগুলির উপর কোন ভৌত রাশি নির্ভরতা যে রাশিমালা দ্বারা প্রকাশ করা যায়, সেই রাশিমালাটিকে বলা হয় ভৌত রাশির মাত্রা। আশা করি এখানে কোন রকম সমস্যা তোমাদের আর নাই। বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট আমাকে জানাও, কোন রকম সমস্যা রাখো না। আর আমরা কি জানি? আমরা জানি ওই যে এসআই যে পদ্ধতি আছে, আরে इसको हटाओ इधर। এই যে এসআই পদ্ধতি আছে, সেই এসআই পদ্ধতিতে আমাদের মূল বা প্রাথমিক যে রাশিগুলা, সেটা আমরা কটা ধরেছি? সেটা দাদা আমরা 7টা ধরেছি। কি কি ধরেছি বলতে গেলে, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপগতি ও তাপমাত্রা, পদার্থের পদার্থের কি, পদার্থের পরিমাপ, দীপন প্রাবল্য। তো এদের প্রত্যেকটারই একটা একটা করে মাত্রা আছে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে মাত্রা, যেটা সব থেকে বেশি এখানে ইউজ করা হয় এই ক্লাসে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, ভর, সময়। এই তিনটির মাত্রা স্পষ্ট করে জানা রাখলে হবে। আমাদের যে এই তিনটে হয়ে গেল, তিনটির পরে যদি আমরা দেখি তড়িৎ প্রবাহ মাত্রা, সেই তড়িৎ প্রবাহ যেটা আছে, সেই তড়িৎ প্রবাহ মাত্রার যে মাত্রা, সেটা আমরা যদি আয় ধরি, ওকে, আমাদের যে দীপন প্রাবল্য আছে, সেই দীপন প্রাবল্যের মাত্রা হচ্ছে আমাদের ক্যাপিটাল জে। এবং আমাদের যে তোমার এটা আছে পদার্থের পরিমাণ, সেই পদার্থের পরিমাণকে আমরা ক্যাপিটাল এন ধরি। এগুলো হচ্ছে তাদের মাত্রা। তো এগুলো বেশি ইম্পর্টেন্ট না এখানে, তো বাদ দাও। ওকে, যেটা আমরা জানবো সেটা এখনো জানা যাক। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমি বলছি। এই তিনটি মাত্রা মনে রাখবে, এবং এই তিনটির মাত্রা দিয়ে যে কোনো একটা, যে কোনো ভৌত রাশির মাত্রা বার করা যায়। এবং সেই ভৌত রাশির মাত্রা থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে সেই ভৌত রাশিটি কিভাবে দৈর্ঘ্য, ভর এবং সময়ের উপর নির্ভরশীল হয়ে আছে। সাবাস, সাবাস। এখনো পর্যন্ত কোনো রকম সমস্যা?
তাহলে কমেন্টে জানাও ভাই, কমেন্টটা কেন আছে, কমেন্টটা খালি পড়ে থাকে, আমাদের কমেন্ট বক্স পুরো খালি পড়ে থাকে, সেখানে জানাও। আমি 100% কথা দিচ্ছি যে তোমার পরীক্ষাতে 100% মার্কস নিয়ে আসা দায়িত্ব আমার, এখানে কোনো চিন্তা তোমাকে করতে হবে না। আবার দেখা যায় যে আমাদের কোন কোন ভৌত রাশিকে দুটি সমমাত্রিক ভৌত রাশির অনুপাত দিয়ে অনুপাত হিসেবে ধরানো হয়, ঠিক আছে। কোন কোন ভৌত রাশি এরকম আছে যে কোন কোন ভৌত রাশি যে কোনো একটা ভৌত রাশি, ওকে, কোন কোন ভৌত রাশি, যেমন একটা মনে কর তোর কোণ আছে, ওকে, কোণ কি, যে এই যে আমাদের কোণ আছে ত্রিভুজের কোণ, সেই কোণটা কথা বলছি, ওকে। কোণ কি, কোণ হচ্ছে একটা ভৌত রাশি। তো এরকম কখনো কখনো হয় যে কোন কোন ভৌত রাশিকে দুটি সমমাত্রিক ভৌত রাশির অনুপাত হিসেবে ধরে নেওয়া যায়। দুটি সমমাত্রিক ভৌত রাশির, কোন কোন ভৌত রাশিকে দুটি সমমাত্রিক মাত্রার, আরে দুটি সমমাত্রিক ভৌত, হ্যাঁ সমমাত্রিক বলতে কি সেটা বোঝাকে, ঠিক আছে, সমমাত্রিক। এখানে সমমাত্রিক বলতে হচ্ছে কি, যার দুটি মাত্রা সমান, কটি, দুটি মাত্রায় সমান। সমমাত্রিক মানে হচ্ছে মাত্রাগুলো সমান। তো কোন কোন ভৌত রাশি এরকমও আছে, যেমন একটা কোণ, তো তাদের যে মাত্রাটা, ঠিক আছে, কোন কোন ভৌত রাশির যে মাত্রা, কোন কোন ভৌত রাশিকে বা বলতে পারে কি, কোন কোন ভৌত রাশিকে দুটি সমমাত্রিক, অর্থাৎ কি দুটি সমান মাত্রা, দুটি সমমাত্রিক, দুটি সমমাত্রিক ভৌত রাশির অনুপাত হিসেবে ধরে নেওয়া যায়। যেমন কি, দেখো আমাদের এই যে কোণ আছে, তো কোণ সমান কি হয়, কোণ সমান আমরা বলতে পারি যে কোণের বিস্তৃত বৃত্তচাপ, কি বৃত্তচাপ, কোণের বিস্তৃত বৃত্তচাপ বাই হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে আমাদের ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, হ্যাঁ, এখানে বৃত্তচাপ আছে, তো বৃত্তচাপ কি, বৃত্তচাপ হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মধ্যে পড়ছে বৃত্তচাপ, ঠিক তো, ওইটা একটা লেন্থ, বৃত্তচাপ মানে কি লেন্থ না, দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের যে মাত্রা সেটা হচ্ছে আমাদের এল, এবং আমাদের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধ হচ্ছে একটা কি লেন্থ, দৈর্ঘ্য, মানে ব্যাসার্ধের যে মাত্রা সেটা হচ্ছে আমাদের এল, দুটোই হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য, ঠিক তো, ঠিক কিনা, একদম ঠিক। তো এদের কি হবে, কেটে যাবে, এবং এখানে কত আসবে, ওয়ান আসবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারছি যে কোণের যে মাত্রা আছে সেই কোণের মাত্রা হচ্ছে ওয়ান, অর্থাৎ কোণের কোনো মাত্রাই নাই, কোণের মাত্রার মান, কোণের মাত্রার মান যদি ওয়ান বার হয় তাহলে বলতে হবে যে কোণের কোনো মাত্রা নাই। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে কোন রাশির মাত্রা, যে কোনো ভৌত রাশি হোক, কোন রাশির মাত্রা যদি ওয়ান বার হয় তাহলে তাকে মাত্রাহীন, তাহলে তাকে কি মাত্রাহীন রাশি বলা হয়। অর্থাৎ তার কোনো রাশি নেয়, সেটা হচ্ছে একটা মাত্রাহীন রাশি, ওকে। মাত্রাহীন রাশি তখনই হয় যখন দুটি সমমাত্রিক, দুটি সমমাত্রিক রয়েছে, দুটি সমমাত্রিক রাশির অনুপাত হয়। যখন কোনো ভৌত রাশিকে দুটি সমমাত্রিক রাশির অনুপাত হিসেবে ধরে নেওয়া হয় তখন সেই রাশিটির যেমন কোণের কোনো মাত্রা থাকে না, তাদের মানটা আবার হয় ওয়ান, তাকে বলা হয় মাত্রাহীন রাশি। তাহলে মাত্রাহীন রাশি এমন নয় যে কোণ একটা আছে, আরো অনেক কোণ আছে, ঘনকোণ, যেটা ঘনকোণ হচ্ছে মাত্রাহীন রাশি। এই যে আপেক্ষিক গুরুত্ব আছে, ঠিক আছে, কি আপেক্ষিক গুরুত্ব, ওই আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দুটা সমাত্রিক, অর্থাৎ অপরও যেটা হবে নিচে যেটা হবে, ঠিক আছে। তো কাটিয়ে তখন কি হতে হবে, তখন কাটিয়ে কি হয়, ওয়ান বার হয়। অর্থাৎ কি আমাদের যে আপেক্ষিক গুরুত্ব আছে সেই আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটা মাত্রাহীন রাশি। তাহলে যদি পরীক্ষায় আসে যে দুটি মাত্রাহীন রাশির নাম বলো, তাহলে বলবে কি ঘনকোণ, কোণ, আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি। অনেকগুলা কিন্তু মাত্রাহীন রাশি আছে, অর্থাৎ কি তাদের মাত্রা বার হয় না, তাদের মাত্রা ওয়ান বার হয়, ওকে, সেইটাকে বলা হয় তার মাত্রাহীন রাশি। তাহলে কি যে সমস্ত ভৌত রাশির মাত্রা ওয়ান হয়, কি অর্থাৎ কি যে সমস্ত ভৌত রাশির মাত্রা ওয়ান হয় তাদেরকে মাত্রাহীন রাশি বলা হয়, মানে তাদের কোনো মাত্রা নেই। শিওর? চলো তাহলে আগান যায়। তো কোন এবার আরেকটা জিনিস মাথায় রাখো যে এরকম নয় যে এই যে কোণটা আছে, কোণের যে আছে মাত্রা, সে কোণের কোনো মাত্রাই নেই, কোণ হচ্ছে একটা মাত্রায় রাশি, তা বলে কোণের কোনো একক থাকবে না, না ভাই। কোণের যদি কোনো একটা ভৌত রাশি আছে, আবার সেই ভৌত রাশি যদি তোমার মাত্রাটা ওয়ান বার হয়, অর্থাৎ সেই ভৌত রাশি যদি কোনো একক থাকে না, সেই ভৌত রাশি যদি কোনো মাত্রা থাকে না, অর্থাৎ সেই ভৌত রাশি যদি মাত্রাহীন হয় তবু তার কিন্তু একক থাকতে পারে, তবু কি তার একক থাকতে পারে। যেমন কোণ আছে, কি কোণ হচ্ছে একটা মাত্রাহীন রাশি, তার কোণের কিন্তু একক আছে। কোণের একক কি, কোণের একক হচ্ছে তোমার রেডিয়ান, কি কোণের একক হচ্ছে তোমার রেডিয়ান,
কিন্তু যদি আমরা কোণের একক ডিগ্রি বা গ্রেডিয়েন্ট ধরি, তাহলে আমরা কিন্তু ওটাকে বলতে পারি না কোণের মাত্রা আছে নাই, কোণের মাত্রা নেই বলে। বুঝতে পারলে? আসলে এইখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এরকম নয় যে যে সমস্ত ভৌত রাশি মাত্রাহীন হয়, যে যে সমস্ত ভৌত রাশি আছে যাদের মাত্রা নেই, যেমন কোণ, তো কোণ হচ্ছে একটা মাত্রাহীন রাশি, তবু কিন্তু কোণের একক থাকতে পারে। এরকম নয় যে কোণের মাত্রা নেই তা বলে কোণের কোনো একক নেই, না, কোণের মাত্রা নেই ঠিকই, কিন্তু কোণের একক আছে, যাকে বলা হয় রেডিয়ান্ট। এতটা মনে রাখো। এরপর আরেকটুকু আগে যাওয়া যাক। তো এখান থেকে আমরা অনেকগুলা ভৌত রাশির একক বার করতে পারি, তো সেই সম্বন্ধে কয়েকটা ম্যান ভৌত রাশির বার করা যাক। দেখো ভাই, কি দেখো তাহলে কয়েকটি ভৌত রাশির মাত্রা যদি বলা হয় দৈর্ঘ্য, প্রস্থ, কি দৈর্ঘ্য বলা হয়, দৈর্ঘ্য বলো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, যা কিছু আছে, ঠিক আছে, সমস্ত কি, সমস্ত কিন্তু একটা লেন্থ পড়ছে, সমস্ত কিন্তু দৈর্ঘ্যের মধ্যে পড়ছে, তাই সমস্ত ভৌত রাশি অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, বৃত্তচাপ, দূরত্ব, সরণ, সবগুলার কিন্তু মাত্রা কি হয়, সবগুলোর মাত্রা কিন্তু এলেই হবে, কারণ সবগুলাই হচ্ছে কি দৈর্ঘ্যই হচ্ছে, ঠিক কি না? একদম ঠিক, বাড়িয়া বস, বাড়িয়া। এবার যদি নেওয়া হয় ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলের কি হবে, ক্ষেত্রফল সমান আমরা সবাই জানি কি হচ্ছে, এটা দৈর্ঘ্য স্কয়ার হয়, কি হয়, দৈর্ঘ্য স্কয়ার হয়, আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে আমাদের এল, এবং এল স্কয়ার, অর্থাৎ আমাদের ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে কি এল স্কয়ার। আবার যদি নেওয়া হয় আমাদের আয়তন, তো আয়তন হচ্ছে আমাদের কি রে, আয়তন হচ্ছে আমাদের দাদা দৈর্ঘ্য কিউ, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এল কিউ, এই এল কিউ হচ্ছে আয়তনের মাত্রা। আবার আমরা বলতে পারি বেগ যেটা আছে, বেগের মাত্রা কি, বেগের যেটা হচ্ছে, বেগ সমান জানি আমরা সরণ বাই সময়, এবং সরণ সমান হচ্ছে কি, সরণ হচ্ছে একটা দৈর্ঘ্য অর্থাৎ এল, এবং সময় হচ্ছে কি, সময়ের যে মাত্রা সেটা হচ্ছে ক্যাপিটাল টি, অর্থাৎ এখান থেকে বলতে পারি আমরা এল, এটা উপর দিকে উঠে যাবে, তাহলে বলতে পারি এল টি মাইনাস ওয়ান, ঠিক তো, কারণ নিশ্চয়ই আমার একটা টি আছে, বাস। আরে ভাই নিচে একটা টি আছে, ওকে, ঠিক আছে। এবার যদি বলা হয় ত্বরণ দাদা, তো ত্বরণ সম্পর্কে আমরা বলতে পারি যে কি, ত্বরণ সমান জানি আমরা বেগ বাই সময়, কে পাতা है বাবু, বেগ বাই সময় জানি। আর বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, এবং সময় যেটা আছে, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। আর এখান থেকে আমরা বলতে পারি যে এই টিটা অপর দিকে যদি উঠান, তাহলে বলতে পারি কি এল টি মাইনাস টু, কারণ এখানে দুটা টি হয়ে যাবে, ঠিক তো, একটা উঠে যাবে টিটা, তাহলে কি বলবে দুটা টি যোগ হয়ে যাবে, তাহলে কি বলবে এল টি মাইনাস টু। বাড়িয়া বস, কোথাও কি সমস্যা? কার্য শক্তি, আচ্ছা চাপ সম্বন্ধে জানা যাক, কি চাপ যেটা আছে, তো চাপ কি, তার আগে জানা যাক বল কি, ঠিক আছে, বলের একক, বলের মাত্রা জানলাম না, হ্যাঁ জানলাম, এই যে বলটা আছে, বলের মাত্রা কি তো জানলাম, ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ। তো এখানে বলো ভাই আমাদের যে ভরটা আছে, ভরের মাত্রা কি, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, এবং ত্বরণের মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু, বলতে পারি কি এম এল টি মাইনাস টু, এটা আমরা পরিষ্কার বার করতে পারি। এইভাবে আমরা বার করতে পারি চাপের একক, কিসের, চাপ। এই চাপটা আছে, চাপ কি, চাপ সমান জানি আমরা বল বাই, क्या होता है बाबू, বল বাই ক্ষেত্রফল, রাইট রাইট, বল বাই ক্ষেত্রফল। তো এখানে বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু, এবং ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, ঠিক তো, এল স্কোয়ার। তাহলে বলতে পারি এখানে আরেকটা এল অপর দিকে উঠবে, মানে বলতে পারছি এখানে কি আছে, এইখানে যদি অপর দিকে উঠে তাহলে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে বলতে পারি যে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, এটাই তো, হ্যাঁ হ্যাঁ এটাই, নিশ্চয়ই এটা হবে, হ্যাঁ এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। এবার যদি দেখা যায় এই যে কার্য বা শক্তি আছে, কার্য বলো বা শক্তি বা টর্ক, এই কার্য, শক্তি, টর্ক, এই তিনটা ভৌত রাশির মাত্রা কিন্তু সেমই হয়, বুঝতে পেরেছো? এই যে কার্য বা শক্তি আছে, সেই কার্য বা শক্তি সমান কি জানি আমরা, বল ইনটু আমরা সরণ জানি। তো এখানে বলো বলের একক কি, বলের একক হচ্ছে এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু ইন্টু সরণ যেটা আছে, মানে এটা হচ্ছে এল, তাহলে এখানে বলতে পারি কি আমরা এম এল স্কোয়ার, দুটা হচ্ছে হচ্ছে
t-2। যদি এই সম্পর্কেও এরপরে কোন রকম সমস্যা থাকে ভাই, তাহলে তোমরা কমেন্টে জানাতে আমাকে ভুলো না। কারণ এই যে মাত্রাটা আছে, এই মাত্রাটা আইআইটি, ডাব্লিউবিজি, নিট, যত কিছু তো টাফ টাফ এক্সাম আছে, প্রত্যেকটা এক্সামে অনেক ইম্পর্টেন্ট, সেই এক্সামে কিন্তু এগুলো নিয়ে তোমাদের আসে। ওকে, তার জন্য বলছি যদি কোনো প্রবলেম কোথাও হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এইভাবে অনেকগুলো ভৌত রাশি আছে যাদের মাত্রা এই বইয়ের মধ্যে দেওয়া আছে, এই সারণী বা তালিকার মধ্যে দেওয়া আছে। যদি তোমাদের বই না থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর এমনিতে আমি অলরেডি তোমাদেরকে নোটস এর মধ্যে সেটা লিখে দেবো আর শেয়ার করে দেবো। সমস্ত ভৌত রাশির মাত্রা কিভাবে আসছে সেই সম্পর্কে একটা নোটস বানিয়ে আমি দেবো। ওকে, ঠিক আছে। আর বেশি আমি লিখছি না, কারণ অলরেডি তো বইয়ের মধ্যে দিয়ে আছে, তাই লিখছি না বেশি। ঠিক আছে, এবার দেখো ভাই, অনেকগুলো ভৌত রাশি এরকমও আছে যে যাদের যে মাত্রা, তাদের মাত্রা সেমই হয়। যেমন আমি বললাম এখন যে কার্য, শক্তি বা টর্ক। এই কার্য, শক্তি বা টর্ক যে তিনটা আছে ভৌত রাশি, এই তিনটা ভৌত রাশির মাত্রা কিন্তু সেমই। দেখতে পেলাম কিনা? দেখতে পেলাম যে কার্য আছে, মনে করো তোমার কার্য, শক্তি আর এই যে টর্ক আছে, এই কার্য, শক্তি, টর্ক, এই তিনটারই মাত্রা কিন্তু সেম হচ্ছিল। কি হচ্ছিল আমাদের মাত্রা? কি ছিল আমাদের? হচ্ছিল আমাদের m l² এটা হচ্ছে কি তিনটা, দেখো তিনটা ভৌত রাশির মাত্রা কিন্তু সেম, এরকম কিন্তু হয়। আবার যে বলি বল, বল এবং যে ওজনটা আছে, এই বল আর ওজনের মাত্রা কিন্তু সেম হয়। কিভাবে? দেখো ml² কি হচ্ছে ml², ml²। এইগুলো মাথায় রাখবে যে অনেকগুলো ভৌত রাশি এরকমও আছে যে যাদের মাত্রা কি হয়, যাদের মাত্রা কিন্তু সেম হয়। ঠিক আছে, অনেকগুলো ভৌত রাশি আছে। আরো কিছু দেওয়া আছে, যেমন তোমার দেওয়া আছে কণিক ভরবেগ, প্লাঙ্কের ধ্রুবক, পৃষ্ঠ টান, পৃষ্ঠ শক্তি, যে সম্বন্ধে তোমরা অলরেডি আগে পড়েছো ক্লাস 9-এ, আবার এখানে পড়বে। ঠিক আছে, আর আমি পড়াচ্ছি মানে আরো বেশি ইন্টারেস্ট দিব তোদেরকে। ঠিক আছে, চিন্তার কোনো এখানে কারণ নেই। যদি যেখানে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে। এরপর জানা যাক মাত্রা বিশ্লেষণ ও তার প্রয়োগ সম্বন্ধে। কি? মাত্রা বিশ্লেষণ এবং তার প্রয়োগ। তো এটা তোমাদের জানার খুবই ইম্পর্টেন্ট, এই সম্পর্কে জেনে রাখো। মাত্রা বিশ্লেষণ, এটা জানতে পারলিস মানে আমাদের এই মাত্রা শেষ। মাত্রা বিশ্লেষণ ও তার প্রয়োগ। মাত্রা বিশ্লেষণ ও তার প্রয়োগ। এই মাত্রা বিশ্লেষণ কি জিনিস সেই সম্পর্কে প্রথমে জানা যাক। দেখো ভাই, আমাদের মূল বা প্রাথমিক রাশি অর্থাৎ কি দৈর্ঘ্য ভর সময়, এই দৈর্ঘ্য ভর সময় বা প্রাথমিক বা মূল রাশিগুলি অপর, এই প্রাথমিক বা মূল রাশিগুলির অপর কোন ভৌত রাশির নির্ভরতা অনুসন্ধান করার যে পদ্ধতি, এই অনুসন্ধান করার পদ্ধতি হচ্ছে আমাদের মাত্রা বিশ্লেষণ। আবার বলছি, দেখো আমাদের প্রাথমিক বা মূল যে রাশিগুলি আছে দৈর্ঘ্য, ভর, সময়, এই দৈর্ঘ্য, ভর বা সময় বা প্রাথমিক বা মূল, এই প্রাথমিক বা মূল রাশিগুলির ওপর কোনো একটি ভৌত রাশি, কোনো একটি ভৌত রাশি কিভাবে নির্ভর করে আছে তা অনুসন্ধান করাই হচ্ছে মাত্রা বিশ্লেষণ। অর্থাৎ মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা বলতে পারবো যে একটা ভৌত রাশি, যেমন বল বল বা ঘনত্ব বল বা চাপ বল বা কার্য বল, যে কোনো একটা ভৌত রাশি কিভাবে আমাদের প্রাথমিক বা মূল ভৌত রাশিগুলোর উপর নির্ভরশীল করে আছে সেটা আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বলতে পারবো। আবার বলছি, দেখো আমাদের মূল বা প্রাথমিক ভৌত রাশিগুলোর উপর, মূল বা প্রাথমিক ভৌত রাশিগুলোর উপর কোনো একটা ভৌত রাশি, যে কোনো একটা ভৌত রাশি কিভাবে নির্ভর করে আছে তা অনুসন্ধান করাই, তা অনুসন্ধান করাই, তা খোঁজ করাই হচ্ছে আমাদের মাত্রা বিশ্লেষণ। আশা করি কোনো রকম সমস্যা হয় নাই। আর স্পষ্টত দেখতে পাচ্ছি এটি একটি তাত্ত্বিক বিশ্লেষণ। এই বিশ্লেষণের প্রধানত তিনটি প্রথা, তিনটি প্রয়োগ রয়েছে। কি কি? এই হচ্ছে আমাদের মাত্রা বিশ্লেষণ। সেই মাত্রা বিশ্লেষণ হচ্ছে একটি তাত্ত্বিক বিশ্লেষণ এবং এই মাত্রা বিশ্লেষণ বা এই বিশ্লেষণের প্রধানত তিনটি প্রয়োগ আছে। নাম্বার ওয়ান প্রয়োগ, প্রয়োগ নাম্বার ওয়ান, অর্থাৎ কি আমরা এখান থেকে কি কি পেতে পারি, আর সেটাও আরো বেশি ইন্টারেস্টিং ভাই, অনেক বেশি মজার। চাপ নেওয়ার কোনো প্রয়োজন এখানে নেই, শুধু বোঝার চেষ্টা করো। যদি হার্ড কোথাও লাগে তো কমেন্ট মারো যে দাদা এখানে হার্ড লাগছে, এখানে আমি বুঝতে পারছি না। ওকে, আমি কেন আছি, চল দেখা যাক। প্রয়োগ নম্বর ওয়ান, প্রয়োগ নম্বর ওয়ান বলছে যে কোন ভৌত রাশির মান, কোন ভৌত রাশির মান, কোন ভৌত রাশির মান
একটি পদ্ধতি কি হচ্ছে, কোন ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করা। কি কোন কোন ভৌত কোন ভৌত রাশির, হাঁটো यार क्या হচ্ছে, কোন ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর। তাহলে এই সমস্ত একটু বোঝো, কি বলছে এখানে, কোন ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর। দেখো মনে করো একটা ভৌত রাশি নিয়েছি, সেই ভৌত রাশি হচ্ছে আমাদের কত, সেই ভৌত রাশি হচ্ছে আমাদের বল, ঠিক আছে, বলের ভৌত রাশি। এবার বলের যে একক সেটা হচ্ছে কি, বলের মনে করো সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আমাদের কি হচ্ছে না, সিজিএস তো হয় ডাইন, ওকে ডাইন আছে, তো বলা আছে এখানে 1 ডাইন। তাহলে এইখানে যেটা বলছে যে আমাদের এই মাত্রা বিশ্লেষণের প্রয়োগ করে আমরা কি করতে পারি। দেখো এই মাত্রা বিশ্লেষণের প্রয়োগ নম্বর 1 বলছে যে কোন ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য কোনো একটি একক পদ্ধতিতে রূপান্তর করা যায়। যেমন যদি আমরা এখানে বল নিই, বল হচ্ছে একটা ভৌত রাশি, সেই ভৌত রাশিটির মান হচ্ছে ডাইনে দেওয়া আছে। এই একক পদ্ধতি থেকে আমরা কিন্তু একটা সিজিএস থেকে আমরা এসআই পদ্ধতির মানটা রূপান্তর করতে পারি এই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। আবার বলছি দেখো কি হচ্ছে, আমাদের প্রয়োগ নম্বর 1 বলছে যে কোন ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে এই যে সিজিএস পদ্ধতি থেকে বা একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তরিত করা হয়। অন্য একক পদ্ধতি অর্থাৎ এসআই তে বল বা এফপিএস তে বল অন্য একক পদ্ধতিতে রূপান্তরিত করা হয় এই মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করে। বুঝতে পারলে তো? আরে আমি বলবো আরো, ঠিক আছে, এখন তো ক্লাসটা বাকি আছে পুরো, ঠিক আছে, আরামসে রেস্ট করে থাক। যদি মাইকটা না অফ হয়ে যায়, যদি মাইকটা অফ হয়ে যায় তাহলে তোমরা শুনতে পাবে না, ঠিক আছে, সেখানে একটা অনেক বড় সমস্যা দিবে। কি হচ্ছে দেখো, আর কি আমাদের এই মাত্রা বিশ্লেষণের প্রধানত 3টি প্রয়োগ রয়েছে। নম্বর 1 যেটা বলছে সেটা হচ্ছে যে একটি ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে রূপান্তর করা যায় এই মাত্রা বিশ্লেষণটি প্রয়োগ করে। 2 নম্বর